সময়ের সাথে যে সময়ের যে পরিবর্তন সেটা যদি ধারণ করতে না পারে শিল্পী, তাহলে কিন্তু সময় খুবই নিষ্ঠুর, সময় কিন্তু তাকে ভুলে যাবে। শুধু দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের চিত্রকলা, আমাদের কবিতা, আমাদের চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমরা যাই করি সংস্কৃতির যে কোনো জায়গায় আমরা স্পর্শ করব, সেখান থেকে বেরিয়ে আসবে আগুন, সেখান থেকে বেরিয়ে আসবে রক্ত। আগুন আর রক্তের ভেতর দিয়েই জন্ম আমাদের সংস্কৃতির। হাজার বছরের সংগ্রাম, এক স্বাধীন চেতা জাতি হিসাবে আমাদের সংস্কৃতির মধ্যেও সেই স্বাধীন ভাবনা, সেই একটা ঐকতান, সব জাতি ধর্ম নির্বিশেষে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের চিত্র আমাদের সব কিছুতে উঠে আসে। আমাদের চলচ্চিত্র ঠিক তাই। আমাদের এই প্রজন্মের যারা চলচ্চিত্র নির্মাণ করছেন, নির্দেশক কিংবা পরিচালক, তারাও ভাবছেন যে সব মানুষকে কি করে একটা জায়গায় এনে দাঁড় করা যায়, একই সমতলে তাদেরকে দেখা যায়। সেরকম ভাবনা থেকেই আমাদের তানিম নূর এই প্রজন্মের একজন খুব শক্তিমান চিত্র পরিচালক। তিনি আজকে আমার সঙ্গে আছেন, তাকে আমি অনেক অনেক স্বাগত জানাই আমার আয়োজনে। তানিম, আমরা জানি যে আপনার নতুন একটা ছবি খুবই নাম করেছে এবং অনেকে দেখছে ছবি। তো এই যে একটা ব্রেক থ্রু হলো, নতুন একটা আপনি জাম দিলেন, এটা দর্শককে টানতে পারছেন, এর মূল মন্ত্রটা কি? আসলে আমার প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তবে আমার কাছে মনে হয় যে আপনি কবি, আপনি জানেন যে যখন আপনি কিছু করবেন সেটা প্যাশনেটলি করবেন, সম্ভবত সেটা মানুষকে আকর্ষণ করে বেশি। আমার ক্ষেত্রেও সম্ভবত তাই হয়েছে। আমি সিনেমা বানাই, আসলে এটা একই সাথে মানে আমার ভীষণ শখ, প্যাশন, সব কিছু, ভালোবাসার সব কিছু এটার সাথে জড়িত। আমি সবসময় ফিল্ম মেকার হতে চেয়েছি, তো সে কারণেই হয়তো। তবে এটা ঠিক না যে সবসময় হয়তো আমার সব ছবি এরকম হিট করবে, এরকমও হয়তো আশা প্রত্যাশা করা যায় না। তবে এই ছবিটা, আগের ছবিটা, দুটোই খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। পরিবার নিয়ে সবাই ছবি দেখতে এসেছে। আমি এটাতেও বরঞ্চ অনেক বেশি খুশি যে মানুষ পরিবার নিয়ে সিনেমা দেখতে। অনেকদিন মানুষ অপেক্ষা করছিল যে পরিবার নিয়ে একটা ভালো ছবি দেখা। আমাদের চলচ্চিত্রের যে একটা নিম্ন রুচির জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে একটা আপগ্রেড জায়গায় এখন আপনি অন্তত তৈরি করতে পেরেছেন যে মানুষ হলে এসে ছবি দেখছে। আপনি কি মনে করেন যে আমাদের দেশের চলচ্চিত্র এখন লাভজনক জায়গায় যেতে পারবে খুব শীঘ্রই? পারবে, যদি সঠিকভাবে সেটার পলিসিগুলো নেওয়া হয়। এবং আপনি জানেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু একটা সময় এসে সেটা বাণিজ্যিক জায়গা ছিল। জি, বাণিজ্যিক জায়গা ছিল, কিন্তু সেটা একটা সময় এসে কিন্তু সেটা ধ্বংস হয়ে গেল। এখন আমি বলবো যে করোনা পরবর্তী সময়ে কিন্তু আমাদের ছবিগুলো আবার নতুন করে এটা রিভাইভ করছে, আবার বিকশিত হচ্ছে। আমি একটা ছোট উদাহরণ দিতে চাই এখানে, যেহেতু এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সিনেমা বানালে যে শুধু যে প্রযোজক তার লাভ হচ্ছে এরকম না, এটার সাথে জড়িত কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, মানে এবং শত শত মানুষ, হ্যাঁ, শত শত মানুষের। এবং একটা সময় এখনো কিন্তু যদি সিনেমা হল এগুলো আমরা সব বিচার করি, তাহলে দেখবেন লাখখানেক লোক, এটার সাথে 2 লাখ লোক, এটা কর্মসংস্থান বা এটার দ্বারা, এবং তার সঙ্গে একটা পরিবার অনেক কিছু এটার সাথে জড়িত। সরকারও কিন্তু এখান থেকে খুব লাভবান হচ্ছে। আজকে যদি আমার 10 কোটি টাকার টিকিট বিক্রি হয়, সরকার কিন্তু 2,30,00,000 টাকা কিন্তু সরকার ট্যাক্স হিসেবে পাচ্ছে। কম কথা না। তাহলে 100 কোটি টাকার টিকিট যদি বছরে বাংলাদেশে বিক্রি হয়, তাহলে সরকার কিন্তু 23 কোটি টাকা। এবং এটা যদি 1000 কোটি টাকা হয়, সরকার পাচ্ছে আপনার 230 কোটি টাকা। সরকারের যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে এটা কিন্তু লাভজনক একটি জায়গায় এসে দাঁড়াতে পারে আর কি। আমাদের দেশে আবার কি আমরা এই প্রত্যেক জেলায় জেলায় এরকম ছবি দেখার জন্য কি আমরা কিছু ওই যে সিনেপ্লেক্স টাইপের কিছু তৈরি করলে ভালো হয় না? জি, অবশ্যই, এটাই আসলে মূল প্রয়োজন। কারণ এখন দর্শক কিন্তু আসলে চায় যে যাবে, সেখানে ফুড কোর্ট থাকবে, ভালো পরিবেশ থাকবে, এসি থাকবে। আমরা ছোটবেলায় কাউন্টারের মধ্যে হাত দিয়ে হাত ছিলে যেত এবং পিছন থেকে টান দিত, সেই ছবির টিকিট কাটা খুব কষ্টকর ছিল। সেই জায়গায় মানুষ আর থাকতে চাচ্ছে না। সবাই টিকেটিং চায়, সবাই বাসায় বসে টিকিটটা কেটে এরপরে যেতে চাচ্ছে। এই জিনিসগুলোতেই আসলে ব্যবস্থাপনার, মানে একটা গুড ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে গেলে আমার মনে হয় যে এখানে গভর্নমেন্ট তো আসলে কি হয়, গভর্নমেন্ট কিন্তু থেকে কখনো টাকা দিবে না, গভর্নমেন্টের কাজ সেটা না আর কি। তার কাজ হচ্ছে পলিসি মেক করা, যেন এই শিল্প বা এটা দাঁড়াতে পারে। সেই জন্য কিছু কিছু সুযোগ সুবিধা, যেমন ট্যাক্সেশন কমাতে পারে বা এরকম নানা কিছুর মধ্যে দিয়ে যেতে পারে আর কি। আমাদের এফডিসির যে অবস্থা, জি, এটার কি করা দরকার?
এফডিসি, আমি আমার ছবিটি বনলতা এক্সপ্রেস কিন্তু এফডিসিতেই বানিয়েছি। আমি সেটাই জন্য হ্যাঁ, এবং এফডিসিতে আমি মনে করি যে এখন এটাই আমাদের শেষ সম্বল, কারণ এখনও স্টুডিও সিস্টেম ওটার মধ্যেই আছে। এবং এফডিসিতে আমি মনে করি যে যা আছে খারাপ না এখনও স্টিল, কিন্তু কিছু সংস্কারের মধ্য দিয়ে গেলে আমি মনে করি যে এটা অনেক ভালো হবে। বিশেষ করে বেসিক যে জিনিসগুলো, যেমন মানে এটা শুনলে হয়তো হাসি লাগবে, কিন্তু আমি মনে করি যে এফডিসিতে সবার আগে টয়লেট বানানো উচিত পর্যাপ্ত, যেন, হ্যাঁ, কারণ 100 জন মানুষ যখন কাজ করে নিষ্কাশন ব্যবস্থাটা ভালো না হলে এগুলো, এবং মেকআপ রুম, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে এই যায়। জিনিসগুলোতে যদি একটু, এবং এগুলোতে খুব বেশি টাকাও লাগে না টাকা আর বেশি কি। লাগে না। আর আমরা তো ভাড়া দিচ্ছি সেটাতে, মানে এফডিসিও তো বছর শেষে আমাদের একটা earn মাধ্যমে হচ্ছে। সে আর্ন করছে আর কি। তো এই সব কিছু মিলে আমি মনে করি এফডিসিতে যদি আরেকটু মনোযোগ দেওয়া হয়, স্টিল আমাদের হাতে কিন্তু আর কোনো অপশন নাই। এবং কবিরপুরে আরেকটা ফিল্ম সিটি, সেখানেও যদি মনোযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো দ্রুত বিকশিত হবে। আমাদের চলচ্চিত্রের ধস নামার প্রধান কারণ কি গল্পহীনতা? অনেকগুলো ফ্যাক্টর এখানে আমার মনে হয় জড়িত। টাকা তো লগ্নি করার লোক জি, ছিল। লগ্নি করা লোক, এবং পুরো আসলে ডিজিটাল সিস্টেম আসার পরেই কিন্তু পুরো পৃথিবীব্যাপী ফিল্ম বিজনেস কিন্তু, বা আমরা যখন স্মার্টফোন চলে এসছে তার সাথেও কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। তো এই যে পরিবর্তিত পরিস্থিতি, তার সাথে সাথে কিন্তু আমাদের এখানকার যারা নির্মাতা ছিলেন, মানে তাদেরও তো ওইটার সাথে, পরিবর্তনের সাথে অনেকে খাপ খাওয়াতে পারেনি। এটা একটা কারণ হতে পারে যে ভালো গল্প, আপনি যেটা বলেন যে গল্পহীনতা, তখন ওই ভালো গল্পের অভাব। জি, আপনি বনলতা এক্সপ্রেস যে বানালেন, সেই এক্সপ্রেস বানানোর সময় আপনি এরকম একটা গল্প বেছে নিলেন কেন? এটা আপনি জানেন যে এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস কিছুক্ষণ থেকে, এবং পুরো গল্পটা একটা ট্রেনের ভেতরে। এবং এই উপন্যাসটা বা এই গল্পটা আমি বেছে নিয়েছি, আমার মনে হয়েছে যে এটার মধ্য দিয়ে আসলে এই ট্রেনটা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যেন একটা মিনি বাংলাদেশ, যেখানে মন্ত্রী থেকে শ্রমিক, মধ্যবিত্ত, শিক্ষক, ডাক্তার, সব ধরনের বিভিন্ন মানুষ। ধর্মে বর্ণের মানুষ সেখানে আছে। তো এই মানে তাদের, ফেরিওয়ালা টেলা সব জি, উঠে জি, একদম সবাই ওর ট্রেনের মধ্যে, ট্রেন থাকে। ওর মধ্যে যেন ওটাকে, সে নানা রকম জি, জীবিকার, জি, জি, তাই না? একদমই, একদম কিংবা ওই স্টেশনে থামছে, জি, ওইখানে আবার খাবার দাবার জি, বিক্রি ট্রেন হচ্ছে। কিন্তু একদম সিনেমার একদম শুরু থেকে আমরা যদি দেখি, পৃথিবীর প্রথম সিনেমায় কিন্তু ট্রেন নিয়ে, মানে আর সানফ্লাওয়ারের মতো ছবিতে ট্রেন ব্যবহার করা জি, হচ্ছে। অসংখ্য সিনেমাতে এবং আমরা আমাদের দেখবো। জি, আমি একটা ছবি দেখেছিলাম, আমাদের আমজাদ হোসেনের গোলাপে এখন ট্রেন জি, এটা রেফারেন্স আমার ছবিতেই আছে। আছে না? জি, তো আমাদের আসলে যে কোনো কিছু তো শেষ পর্যন্ত কিন্তু মিলেমিশে থাকতে হবে। আমি এই ছবিতে কিন্তু সেই বার্তাটাই দিতে চেয়েছি, বাহ। যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকবে, বা হয়তো মতভিন্নতা থাকবে, কিন্তু দিনের শেষে কিন্তু আমাদের সবাই একসাথে থাকতে হবে। আপনি কি মনে করেন যে একজন চিত্র নির্মাতার কোনো রাজনৈতিক দর্শন থাকা উচিত? এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই থাকবে, মানুষ মানেই তো রাজনৈতিক, সেটার বাইরে তো কেউ না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে চিত্র নির্মাতা বা আমার শিল্পীদেরকে রাজনৈতিক দলের সাথে যুক্ততা আমি ব্যক্তিগতভাবে চাই না, কারণ আমি মনে করি যে সবাই কিন্তু আমার তখন একটা দর্শক। পরাধীনতা আসে। না, জি, আর সবাই আমার দর্শক, যে যেই মত মানে মত হোক না কেন, তারা সবাই তো দিনের শেষে আমার দর্শক। আমি যদি একটা নির্দিষ্ট মতের পক্ষে যাই, তাহলে তো আমি আমার নিজের দর্শকই হারাবো আর কি। নিজেকেই খণ্ডিত করা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো না, আমি তো সবার জন্যই বানাচ্ছি, সবাই এখানে আসলে, আমি বিভেদটা চাই না আর কি। সেই জন্য আমি মনে করি, বা আমি, এটা আমার একান্তই ব্যক্তিগত মত। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে জি, কোনো ভালো ছবি কিন্তু আমরা শুধু ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবার তোরা মানুষরা, এই ধরনের ছবি আমরা, মাটির ময়নাটা, মাটির ময়নাটা কিছুটা করেছিল। ওটা তো ছবি না ঠিক ওরকম। তো এরকম কোনো ছবি আপনি বানাতে চান কিনা? আমি নিজে ইতিহাসের খুব একজন ছাত্র আপনার বলা যায় আর ডিসিপ্লিন কি। কি ইতিহাস? না, আমি সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু আমি ইতিহাসের সঙ্গে যুক্ত। হ্যাঁ, যুক্ত, মানে পড়তে আমি পছন্দ করি। তো কাজেই সেটা বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ নিয়ে আমার খুবই আগ্রহ আছে, এবং সুযোগ পেলে আমি অবশ্যই বানাতে চাই। তো হুমায়ুন আহমেদের গল্প যেহেতু আপনি পছন্দ করেন, জননীয় জ্যোৎস্নার গল্প হতে পারে। জি, জি, এটা দারুণ একটা, আমার খুবই প্রিয় একটা উপন্যাস, এবং খুবই সুন্দর একটা উপন্যাস। সুন্দর। আপনি এরপরে আর কোনো নতুন প্রকল্প হাতে নিয়েছেন কিনা, জি, কোনো চিন্তা করছেন কিনা, সেটা কি? আমি একটা প্রযোজনা করতে যাচ্ছি। আমি সামনে বেশ কয়েকটা ছবি, 2-3টা ছবি, মানে যেটা পারবো আর কি। আর আমি নিজে বানাতে চাচ্ছি, সেটাও সাহিত্য থেকে অনুপ্রাণিত হই। আমরা আপনার কাছে একটি কথা শুনবো, একটি প্রশ্ন উত্থাপন করব, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমি এখন বলছি না, ফিরে এসে বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের তরুণ শক্তিমান চলচ্চিত্র নির্মাতা তানিম নূর। আমরা কথা বলবো তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরতির পর। আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আছেন তানিম নূর। তানিম নূর, যে কথাটা আমি জানতে চাই, যে
যখন আপনি অর্থ লগ্নি করছেন, নিজে করছেন, জি, আমি একই সাথে প্রযোজক। আপনি প্রযোজক এবং পরিচালক একই জি, সাথে, জি। তখন কি আপনার একটা শঙ্কা কাজ করে না, ঝুঁকি, যদি বাই চান্স এই ছবিটা মানুষ না জি, দেখে অবশ্যই। এত টাকার কি হবে? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি এবং শঙ্কা কাজ করে। আমার সাথে আমার সহ-প্রযোজকরাও আছেন, থাকে সাধারণত। পুরোটাই আমি প্রযোজনা করি এরকমও না। তো আমরা কিন্তু সেটারও রেসপন্সিবিলিটিস তো আমারই। তো কাজেই অবশ্যই ঝুঁকি থাকে, কিন্তু আপনি জানেন যে এটা সবসময় এটাই থাকবেই। কারণ সিনেমা মানেই তাই। আমরা এবং একটা সিনেমা মুক্তির আগ পর্যন্ত আপনি কখনোই বলতে পারবেন না যে এই সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে। এটা সম্ভবও না বলা। এটা বলা কাজেই অনেক ভালো আম, নির্মাতাও দেখা যাচ্ছে ফ্লপ করে যাচ্ছে হঠাৎ, জি, জি, মানে জি। কি অজ্ঞাত কারণে খাচ্ছে না পাবলিক। এরকম আমরা দেখেছি যে অনেক বড় আর্ট ফিল্ম, অনেক ভালো কাহিনী, কিন্তু কেন কি অজ্ঞাত কারণে দর্শক পাচ্ছে না। আবার বেদের মেয়ে জ্যোৎস্না ভেঙে ফেলছে হল, জি, তাই না? একদম, একদম। এটা কি শুধু প্রচারের কারণে না অন্য কোনো গুণ এটা থাকে? আসলে ডিপেন্ড করে, আমার মনে হয় যে প্রাসঙ্গিক থাকার একটা ব্যাপার আছে আর কি। যে আপনি দেখবেন যে যখন যে কোনো শিল্পের ক্ষেত্রেই এটা হয়তো আপনি 20 বছর বয়সে যেরকম ছিলেন 50 বছর বয়সে হয়তো প্রাসঙ্গিক থাকতে পারা যাচ্ছে না আর কি। তখন কিন্তু তার ক্যারিয়ারটা, এটাকে যদি আমি ক্যারিয়ার হিসেবে দেখি আর কি, তো সেটা কিন্তু চলে যায়। কারণটা কি, যে সময়ের সাথে যে সময়ের যে পরিবর্তন, সেটা যদি ধারণ করতে না পারে শিল্পী, তাহলে কিন্তু সময় খুবই নিষ্ঠুর, সময় কিন্তু তাকে ভুলে যাবে। সেটাই, এখন সময়কে অর্জন করা, ধরেন ভবিষ্যৎকে দেখা, জি, সেটা আমরা এখনো সানফ্লাওয়ারের কথা বলি জি। কেন? আমরা এখন এজন্যই বলি। গোলাপি এখন ট্রেনের কথা কেন জি, বলি? জি। আমরা এখন পৃথিবীর বড় বড় যারা নির্মাতা তাদের ছবির কথা এখনো বলি, আমরা দেখি, আমরা আনন্দিত হই। আমি গতকাল একটা ছবি দেখছিলাম, অনেক আগে দেখা ছবি, আপনার আবু ইসাকের সূর্য দিঘল বাড়ি। জি, জি, আমি পড়েছি উপন্যাসটা। আমি দেখেছি ছবিটা, আমি উপন্যাসও পড়া, জি। কিন্তু আমি ছবিতে মানুষের দারিদ্র্য, মানে মানুষের কষ্ট এত অসাধারণ, মানে আমরা গ্রাম বাংলায় যে ছিল, ধরেন 70-এর দশকে কিংবা তার আগে সেই জীবন, তারও আগের জীবন, আমি সহ্য করতে পারছিলাম না একজন দর্শক হিসাবে। আমি ওই যে কষ্ট সে তুলে নিয়ে এসছে, ওই কষ্ট মানে আমি রিসিভ করতে পারতেছি না, আমি চোখ বন্ধ করে থাকছি, আসলে এটা এটা আমি দেখবো না। অসাধারণ একটা সিনেমা, মানে আমি অনেকবার দেখেছি। আমাদের দেশের অন্যতম একটি ভালো সিনেমা আমি বলবো। শাকের ভাইয়ের বানানো জি, ছবি। জি, অসাধারণ একটি যে চলচ্চিত্র। এরকম হয়তো ছবিতে অনেক লাভ হবে না, কিন্তু এরকম ছবি তো দরকার। অবশ্যই আমাদের আজকে দেখেন যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবি কানে গিয়েছে, বা আদনান আল রাজীবের ছবি কানে পুরস্কার পেয়েছে, বা ভ্যানিসে যাচ্ছে, বা আমাদের দেশের ছবি, কিন্তু এগুলো আমাদের কোনো দারুণ খোঁজ ব্যাপার। নাই, হ্যাঁ, তাই না? আমরা এত যে আমাদের তরুণরা কিছু অর্জন করলো ইতিমধ্যে, আমাদের এফডিসি কিন্তু প্রায় অন্ধকারের মধ্যে আছে, আমাদের এই জায়গাটা পুরো অন্ধকারের জায়গা আছে। নতুন যে গণতান্ত্রিক সরকার এসছে, তারাও কিন্তু চায় যে সংস্কৃতিকে আরও আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়া। আমি তো সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের তরুণ নির্মাতারা যে কাজগুলো করছেন তাদের সহযোগিতা করা, এফডিসিকে আবার পুরোদমে চালু করা, আবার সিনেপ্লেক্স তৈরি করা সারা জেলায়, এবং সেটা নিশ্চয়ই বাইরের থেকেও আমরা এই সহযোগিতা পেতে পারি। বিনিয়োগও হ্যাঁ, পাওয়ার সুযোগ আছে এবং আমার মনে আচ্ছা, হয়। ফিল্ম তৈরি করার ক্ষেত্রে আপনার কি লোন নিতে পারেন? হ্যাঁ, এটা চাইলে নেওয়া যায়, কারণ সিনেমা কিন্তু 2012 সাল থেকে শিল্প হিসেবে গণ্য হয়েছে, গণ্য হয়েছে। তার মানে চাইলেই কিন্তু ব্যাংক কিন্তু সেটা। ব্যাংক এবং কি লোন চাইলে দেয়? এখন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে আমাকে কিন্তু এবার বলেছিল আর কি, তাই যে না? এবং আমার ধারণা সামনে আমাকে, কারণটা কি যে আপনি মানে যখন উৎসব থেকে তারা, যে উৎসব থেকে তারা, হ্যাঁ, আমার সাথে তো অনেক কিন্তু কত কত পার্সেন্ট সুদ চাইবে? এটা ওই যে এটাই হচ্ছে বিষয়, যখন আপনি যদি একটা গার্মেন্টসের ইন্ডাস্ট্রির জন্য টাকা নিতে পারেন, তা তো তাকে আপনাকে 15% তো মেবি 12-15, এটা ব্যাংক টু ব্যাংক আমার মনে হয় ডিপেন্ড করে আর তো কি। আমার তো মনে হয় চলচ্চিত্রের জন্য অন্তত 5% হ্যাঁ, মানে এই সফট কারণ লোনের ব্যবস্থা কারণ হলেই যদি কিন্তু, আপনি বাই চান্স ফেল করেন তখন জি, আপনার কি? জি, জি, ওই সফট লোনের ব্যবস্থা হলেই কিন্তু আমাদের এটা বিকাশের ক্ষেত্রে একটা বিরাট শিল্পর ভূমিকা। জায়গায় গিয়ে জি, জি, দাঁড়াতে পারে। অবশ্যই। তা আমি সরকারকে সেটা আমরা অনুরোধ করতে পারি। আমি ছোটবেলা যখন ছবি দেখতাম, আমি কখনো ভিলেন হতে চাইতাম না, মনে মনে নায়কের সাথে থাকতাম, ভালো কিছু করার সাথে থাকতাম। কারণ 100 জন মানুষ ছবি দেখলে 90 জন অন্তত ভালো নায়ক হতে চাইবে, নায়কের চরিত্র অর্জন করতে চাইবে। ছবি কিন্তু এই শিক্ষা দেয়। একদমই তাই, একদমই। এবং সবাই নায়ককে কানেক্ট করে, এবং নায়ককে ধরেই কিন্তু ছবিটা থাকে। ছবিটা কেউ দেখে। আসলে ভিলেন হতে চায় না। এবং এই যে এটা খুবই চমৎকার একটা কথা বললেন, আপনার অভিজ্ঞতার কথা, যে আসলেই কিন্তু তাই। তার মানে কি, সিনেমা কিন্তু সমাজকে, মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, এবং ভালো যা শুভবোধ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে, এবং খুব ম্যাসিভ আকারে সেটা পারে। মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ধরেন অ্যাকশন ছবি, জি, এটা অবাস্তব, মানে এটা নানা রকম, এখন ফিল্মেও তো অনেক রকম মতবাদের জায়গা অবশ্যই আছে, আছে, তাই জি, না? জি। নতুন নতুন মতবাদ আসছে ফিল্মে,
এবং টেকনিক্যাল যে জায়গাগুলো এখন অনেক বড় এআই হচ্ছে, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন যে ভবিষ্যতে কোনো এক সময় মানুষকে আর প্রয়োজন হবে না, খালি কাহিনী দিয়ে দিবে, সে ক্যারেক্টার তৈরি করে ছবি বানিয়ে ফেলবে? আসলে এই জিনিসটাও এটা এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে সিনেমার ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে? এবং এআই আসলে আমার এখনো পর্যন্ত যা আমার মনে হয় যে আসলে মানে মেশিনের পিছনে যে মানুষ, সেই আসলে শেষ পর্যন্ত নির্ধারক। লোকজন, ছেলে মেয়েরা এখন হয়তো ভিডিও গেমসের সাথে অনেক বেশি, আপনি জানেন যে মানে খেলছে বা দেখছে, সেগুলো কিন্তু সিনেমার মতো করেই তৈরি করা। তো কাজেই আমরা দেখবো যে সেটাও কিন্তু বানাচ্ছে, কিন্তু সেই যে গল্পটা, ভিডিও কিন্তু গেমের যে মানুষই গল্পটা, সেই গল্পটা কিন্তু একজন লেখকই, মানে রাইটারকেই লাগছে সেখানে, বা সেটাকে আপনার মানে সেই জিনিসটা আমি বলছি কিন্তু যে কাজেই। যদি বিজ্ঞান এমন এক জায়গায় যায় যে অনুভূতি সম্পন্ন মানে ক্রিয়েটিভ কোনো রোবট বানিয়ে ফেলে যে সে নিজেই চিন্তা করতে পারছে, জি, তখন মানব সভ্যতার কি হবে? এটা আসলে আমরা চিন্তা করাটাও এখন, তবে সেই দিকে কিন্তু যাচ্ছে। আমরা এখন যেই দিকে যেই অবস্থাতে আসছি, বিশেষ করে এআই এর আবির্ভাবের ফলে, এটা খুব এই মুহূর্তে বলা মুশকিল যে এটা আমরা কোন দিকে যাব আর কি। অনেক কিছু পরিবর্তন হতে একটা পারে। সায়েন্স ফিকশন দেখেছিলাম যে পৃথিবীর অন্য স্পেস থেকে আসছে কিছু রোবট, তারা এসে মানুষ মেরে ফেলছে, কিন্তু কোনোভাবেই ওদেরকে প্রতিহত করতে পারছে না। তো হঠাৎ একটা ছেলে গান শুনছিল, মিউজিক শুনছিল, সে অনেক জোরে গান ছেড়ে দিয়েছে, ওইগুলো যখন ঘরের ভিতরে ঢুকলো ধপধপ করে পড়ে মারা গেল। অর্থাৎ বাহ! মিউজিক, হ্যাঁ, এখানে কিন্তু একটা সঙ্গীত। মিউজিক সহ্য করতে পারছে না তারা। তো ওই এটা হলো একটা অনেক বড়, মানে কি বলবো, আমাদের উপমা, যে কিংবা এটা একটা বড় সিম্বল যে সভ্যতার মূলে এই যে সঙ্গীত, এই যে সুর, এই যে চলো আমাদের কাহিনী, কবিতা, এগুলোই কিন্তু অশুভকে ধ্বংস জি, করবে, একদম তাই। তাই না? তো আপনি কি এরকম কোনো জীবন দর্শন লালন করেন কিনা যে আমার ছবিতে সব মানুষগুলো সৎ হবে, ভালো হবে এবং তারা ভালোর দিকে যাবে, এবং অসত্যের সঙ্গে সত্যের যে লড়াই, সেটা আপনি দেখাতে চান? আমার ছবি যে দুটো, আমি ছবির কথা আপনি শুরুতে বললেন, দুটো ছবির মধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মেসেজ আছে। যেমন উৎসবে নারী স্বাধীনতা, নারীর ফ্রিডম অফ চয়েস, সেটা আছে। আর অনেক কিছু আছে, বা এই বনলতা এক্সপ্রেসও প্যারেন্টিং নিয়ে কথা আছে, বা এই সমাজে আমরা কিভাবে সবাই একসাথে থাকতে পারি। আচ্ছা, সত্যজিৎ রায় যে ছবিতে, তার ছবিতে তিনি মিলাতেন, জি, ডায়লগগুলো কিন্তু তিনি ছন্দে ছন্দে জি, করতেন। জি। হীরক রাজার হীরক দেশে রাজার দেশে, জি, সেখানে পুরোটা কিন্তু ছন্দে লেখা, ছন্দে লিখছেন, ছন্দে কিন্তু ডায়লগ। ডায়লগগুলো যখন ক্যারেক্টাররা থ্রো করছে, তখন কিন্তু খুব, আপনি একদম সূক্ষ্মভাবে না দেখলে বোঝা যায় না যে মিলাচ্ছে, কিন্তু কিন্তু মিলাচ্ছে, হ্যাঁ, জি, তাই না? কিন্তু ডায়লগগুলো এবং তার কাহিনীর কিন্তু ব্যত্যয় হচ্ছে না কোথাও, একদমই না। আমরা সবই বুঝতে পারছি। এই যে একটা কঠিন পথ তিনি বেছে নিলেন, এটা কি চলচ্চিত্রের কোনো নতুন এই ধারায় কি আর কেউ কাজ করতে পেরেছে কখনো? এটা আসলে ওনার যে দুটো ছবি আমি বলবো, যে গোপী গাইন বাঘা মাইন এবং হীরক রাজার দেশে, এটা, এই দুটো ছবিকে বলা যায় বরঞ্চ বাংলা মিউজিক্যাল ফিল্ম। আমরা হলিউডে দেখেছি অনেক মিউজিক্যাল ফিল্ম হতে, ওয়েস্ট সাইড স্টোরি থেকে শুরু করে বা অনেক অনেক এখনো হচ্ছে, অনেক রকম ছবি হচ্ছে। তো বাংলা আসলে এটা ওনার ব্রিলিয়ান্স আসলে বলে বোঝানো সম্ভব না আর কি। এই জিনিস বাংলাতে উনি যেভাবে করেছেন আর কি, বাংলা সিনেমায় আর কি, এটা অনবদ্য আর কি। এবং দুটা ছবি আমার অসম্ভব প্রিয়। আমাদের দেশের অধিকাংশ দর্শক মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকেরা আপনার ছবি কম দেখবে। জি, জি, জি। তো মধ্যবিত্ত রুচির ছবি কতদিন বানাতে পারবেন? এখানে আসলে এখানেও আসলে আমি বলতে চাই যে আমি তো বানাচ্ছি, হ্যাঁ, মধ্যবিত্ত দর্শককে টার্গেট করি, কিন্তু নিম্নবিত্ত দর্শকদের জন্য আসলে আমিও চাই, আমি জানি না সেটা কবে বানাতে পারবো, কিন্তু আমি চাই যে তাদের জন্য ছবি বানাতে, কারণ তাদের, তারা বঞ্চিত হচ্ছে আমি মনে করি। এবং একটা দীর্ঘ সময় নিম্নবিত্ত দর্শকদের প্রধান বিনোদনের জায়গা মাধ্যম ছিল সিনেমা, হ্যাঁ। কিন্তু সিনেমা। এখন সেটা থেকে কিন্তু ক্রমশ সরে আসছে, এটা কিন্তু ভালো কিছু না আমি মনে করি। আমাদেরকে কিন্তু তাদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে আনতে আচ্ছা, হবে, এবং তাদের জন্য আমি মনে করি যে আমাদের হল টিকিটের প্রাইস কমিয়ে, মানে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের সংস্কৃতিতে যাত্রাপালা, জি, যেটা অনেক বড় কাহিনী তৈরি হয়ে আছে, যাত্রাপালাকারদের জীবনের মধ্যেই এই ধরনের যে গ্রাম বাংলার মানুষকে সংযুক্ত করা, যাত্রাপালা ধর্মী কোনো ছবি। জি, যাত্রার কিন্তু বিরাট প্রভাব আছে আমাদের সিনেমাতে। আপনি দেখবেন যে বরঞ্চ একদম শুরু থেকেই আমরা দেখবো যে ডায়ালগ, অ্যাক্টিং, সেগুলোতে কিন্তু এবং যাত্রার, নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, এবং গল্পের ক্ষেত্রেও যাত্রার, এবং যাত্রা তো আসলে কি যে এটা কিন্তু একদম আমাদের এখানকার একদম একদম নিজস্ব না, সারা পৃথিবী ওল্ড সংস্কৃতি। থিয়েটার তো তাই, জি, জি। শেক্সপিয়ারিয়ান আমাদের নিজস্ব থিয়েটারের মধ্যে থিয়েটার এটা যাত্রা আর কি। বলার যে জি, ঢং, জি, সব তো একই রকম। একই, দেখেন, এবং আমাদের নবাব সিরাজউদ্দৌলা যখন নানুর হোসেন
ডায়লগগুলো দিচ্ছে জি। যাত্রাপালার নায়কের মতো করেই তো দিচ্ছে। একদমই তাই, এবং যাত্রার বিরাট, এবং এটার কি যে এটা দিয়ে কিন্তু সাধারণ মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারছেন। সেই এক্সপেরিমেন্টাল জায়গায় কি আপনি যেতে চান? হ্যাঁ, ঝুঁকি অবশ্যই আছে, অবশ্যই অবশ্যই ঝুঁকি আমার আছে, যদি মাথায়, না দেখে ছবি শেষ। হ্যাঁ না শেষ, কিন্তু অবশ্যই এবং এই যাত্রা আমি খুব পছন্দ করি, এবং এই বিষয়টাকে, যে যাত্রাকে, যে এবং সেটা থেকে শেখার চেষ্টা করি, এবং আমার গল্পে সেটা প্রয়োগ করা যায় নাকি সেটার কোনো কিছু আমি সেই চেষ্টা আমার মাথায় আছে। দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শককে আমি বলবো যে আমার নতুন ছবি বনলতা এক্সপ্রেস এখন চলছে সিনেমা হলে। আপনারা সবাই যারা এখনো দেখেননি তারা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প এই আয়োজনে ছিলাম তানিম নূর, আমাদের একজন খুব শক্তিমান চলচ্চিত্র নির্মাতা। আমাদের ছবিগুলো যখন হারিয়ে যাচ্ছিল, যখন আর ছবির দিকে কেউ তাকাতে চায় না, সিনেমা হলে যেতে চায় না, তখন ফিরিয়ে আনার যে অক্লান্ত শ্রম সে দিচ্ছে তরুণ হিসাবে, সেজন্য তাকে আমরা আশীর্বাদ করি, সাধুবাদ জানাই, এবং আমরা চাই যে আপনি ছবি তৈরি করুন এবং দর্শককে আবার হলে ফিরিয়ে আনুন। আমাদের একটা সুস্থ সংস্কৃতির জগৎ যেন আপনার হাতে তৈরি হয়, আমরা যেন গর্ব করে বলতে পারি যে তানিম নূরের হাত দিয়ে ফিরে এসেছে আমাদের ছবির জগৎ। ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।